বাবার বন্ধুকে দেওয়া কথা রাখতেই এক প্রকার জোর করেই বাবা ওই কালীটার সাথে আমায় বিয়ে দিয়ে দিলেন। আমিও এক প্রকার বাধ্য ছেলের মতোই বিয়েটা করে নিলাম। যদিও এই বিয়েতে আমার মা দ্বিমত পোষণ করেছিলেন, কিন্তু বাবা মায়ের কোনো কথাই কানে তোলেনি। আমাদের পরিবারে বাবার কথাই ছিল শেষ কথা। আমি জানি না বাবা কিভাবে পারলো ওই কালী ভূতনির সাথে আমার বিয়েটা দিতে। বিয়ের পর থেকে আমি একবারও ওই কালীটার চেহারা দেখার ইচ্ছে প্রকাশ করিনি। কালী তো কালী, একদম নিগ্রোদের মতো কালো। কালী মানে আমার বউ নীলিমা, যাকে আমি কালী বলেই ডাকি। সে কখনো আমার সামনে আসে না, হয়তো সে কিছুটা ভয় পায় আমাকে। সেদিন রাতে বাসায় আসার পথে আমার বেস্ট ফ্রেন্ড সুমনের সাথে দেখা। ভয়ে মুখটা লুকিয়ে চলে আসছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আর পারিনি, দেখা করতেই হলো। সুমন আমাকে বলল, কিরে শালা, বিয়ে করলি চুপি চুপি, দাওয়াতও দিলি না, ভাবির সাথে পরিচয়ও করালি না। তোর বউ কি খুব সুন্দর যে আমাদের দেখাতে চাস না? সেদিন কোনো মতে আমি সুমনের পাশ কাটিয়ে চলে এসেছিলাম, কিন্তু সুমনের ওই কথায় আমার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গিয়েছিল। ওদেরকে আমি বলতাম আমার বউ হবে সবার চেয়ে সুন্দরী। ওরা আমার কথা শুনে হাসতো আর বলতো, তোর বউ কালীই হবে। তখন কল্পনাতেও ভাবিনি যে আমার বউটা সত্যিই কালী হবে। আমার অনেক স্বপ্ন ছিল একটা পরী বউয়ের, যাকে আমি পুতুলের মতো করে সাজিয়ে রাখবো। সমস্ত অকেশনে তার হাতে মেহেন্দি পরিয়ে দিব, আর সে মুচকি মুচকি হাসবে, আর আমি তার হাসির দিকে চেয়ে থাকবো, আর তাকে প্রাণ ভরে দেখব। সেদিন আমি রাতে বাসায় যাইনি, খুব করে কেঁদেছিলাম। মনের কষ্ট ভুলতেই সারা রাত আমার গার্লফ্রেন্ড হৃদির সাথে ছিলাম। দুজনে আবার নতুন করে স্বপ্ন বুনছিলাম। কালীটা ফোন দিয়েছিল, আমি রিসিভ করিনি। সকালে বাসায় ঢুকতেই বাবা আমাকে বলে দিল, আজ সারাদিন তোর খাওয়া অফ, বৌমাকে রেখে তুই যেখানে ছিলি সেখানেই খেয়ে নিস। কি বলবো কিছুই মাথায় আসছিল না। তাই ওই কালীটার জন্য আমাকে বাবা আজ এমন ব্যবহার করলো আমার সাথে। ওই কালীটার আমি 13টা বাজিয়েই ছাড়বো। সেই দিন রাতে নীলিমাকে খুব করে মেরেছিলাম, আমার সমস্ত রাগ মিটিয়েছিলাম ওর ওপর। তারপর কখন ঘুমিয়ে পড়েছি টের পাইনি। নীলিমার কান্নার শব্দে আমার ঘুম ভেঙে যায়। খুব মায়া হয়েছিল ওর পর সেই দিনই, আর সেই দিনই প্রথম ওকে আমি স্পর্শ করেছিলাম। বেচারির সব কষ্ট ভুলে তার সমস্ত ভালোবাসা আমাকে উজাড় করে দিয়েছিল। এরপর থেকে আমি ওর সাথে টুকটাক কথা বলতাম, শুধুমাত্র ভদ্রতার খাতিরে। বৃহস্পতিবার সন্ধ্যায় বাসায় ফিরতেই দেখলাম কালীটা নীল শাড়ি পরেছে, নীল চুড়ি পরেছে, কপালে নীল টিপ দিয়েছে। আমি রুমে যেতেই বলল, শুনেছি আপনার নাকি নীল রংটি খুবই পছন্দ। আপনার কাজিন সোমা আপু আমাকে বলেছিল নীল রংটি সবার জন্য নয়, আমার নীল রঙে শুধুমাত্র হৃদিকেই ভালো লাগে। তুমি রুম থেকে যাও, আমার সং দেখতে ইচ্ছে করছে না, আমি ক্লান্ত, ঘুমাবো। কিন্তু আমি তো ভেবেছিলাম। পুরো কথা না শেষ করতেই শুভ্র বলল, কি ভেবেছিলে? আপনার সাথে একটু বের হব, রিকশায় করে ঘুরবো, আর একসাথে ফুচকা খাবো। আমার সাথে বের হবার কি যোগ্যতা আছে তোমার? নিজের চেহারা একবার আয়নায় দেখেছো? তোমার চেয়ে কালী পূজায়ও সুন্দর। কোন সাহসে এইসব কথা বলো তুমি? সেদিন একটু মায়া দেখিয়েছি বলেই কি খুব সাহস বেড়ে গেছে, তাই না? নীলিমা আর কোনো কথা বলল না, কাঁদতে কাঁদতে রুম থেকে বের হয়ে যায়। এতটা কষ্ট তার কখনো হয়নি, এতটা ব্যথা তাকে আগে কেউ কখনো দেয়নি। নীলিমা খোদার কাছে বলে, কেন আমাকে কালী বানিয়েছ? সাদা মাটির কি খুব কম পড়েছিল? তুমি জানো না তোমার এই দুনিয়ায় কালো মেয়েদের কোনো স্থান নেই? পাশের রুমে যে নীলিমার শাড়ি চুড়ি সব খুলতে থাকে, তখন তার শাশুড়ি তাকে শুনিয়ে শুনিয়ে বলে, সংসারে আমার ছেলের কাছে গেলেই কি আমার ছেলে সব ভুলে যাবে? সংসার কি খুব বেশি প্রয়োজন ছিল? নীলিমা কি বলবে বুঝতে পারে না। নীলিমার এখন আর বাঁচতে ইচ্ছে করে না। নীলিমার বাবা নীলিমাকে স্বপ্ন দেখাতো কোনো এক রাজপুত্র ঘোড়ায় চড়ে এসে নীলিমাকে তার রানী করে নিয়ে যাবে। নীলিমা হয়তো তখনও জানতো যে কালো মেয়েদের জন্য কোনো রাজপুত্র ঘোড়ায় চেপে আসে না। আজ নীলিমার বাবার কথা খুব মনে পড়ছে। নীলিমা শুধুমাত্র তার বাবার কাছেই তার রাজকন্যা ছিল। সারা রাত এইসব ভাবতে ভাবতেই নীলিমার রাত কেটে যায়।
ফজরের আজান হলে নীলিমা নামাজ পড়তে বসে। 2 হাত তুলে সে আল্লাহর কাছে একটা কথাই চায়, একটা জিনিসই চায়, আর সেটা হলো মৃত্যু। নীলিমা নামাজ শেষ করে শুভ্রর রুমে যেতেই দেখে হৃদি আর আমি পাশাপাশি বসে হাতে হাত রেখে গল্প করছিলাম। এমন সময় নীলিমা ঘরে ঢুকলো। এত সকাল সকাল হৃদি কোথা থেকে আসলো? এই প্রশ্নটা বোধহয় ওর চোখে মুখে ভাসছিল। আমি অবশ্য পাত্তা দিলাম না। ওকে 2 কাপ চা বানিয়ে আনতে বললাম। মেয়েটার সাথে আমি ঠিক মতো কথাই বলি না, তবুও কেন জানি না আমার জন্য ওর একটা আলাদা টান আছে। অবশ্য আমি এসবের কোনো মূল্য দেই না। হৃদি ওকে শুনিয়ে শুনিয়ে আমাকে বলো, শুভ্র, এই কালিটা তোর বউ? আঙ্কেল জেনে শুনে তোর এত বড় একটা ক্ষতি করে দিল। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, ভাগ্যে যা আছে তাই তো হবে। ভাগ্যটাগ্য বলে কিছুই নেই, হৃদি বলল। তুই যদি আঙ্কেলের কথায় রাজি না হতি, তবে আমিই তোর বউ হতাম। কত স্বপ্ন নিয়ে দুজনে সেই ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, আর আমাদের মাঝখানে ঢুকে পড়েছে এক কাল নাগিনী। হৃদি ব্যঙ্গ করে ওর দিকে তাকিয়ে বলল, নীলিমা? কাল নাগিনীর নাম আবার নীলিমা? ভূতনি বা পেতনি অথবা কালী রাখলেই তো বেটার হতো। ওর কথা শুনে আমি আর হৃদি দুজনেই হেসে উঠলাম। দেখলাম নীলিমা মুখ বুজে সব সহ্য করে চলে গেল। কি বা করার আছে ওর? আসলেই তো ওর মতো একটা মেয়ের নাম নীলিমা হওয়াটা মানায় না। ওর বাবা যে কি ভেবে নামটা রেখেছিল। হঠাৎই ওর ঘর থেকে মার হইচই চিল্লাচিল্লির আওয়াজ পেলাম। মা আমাকেই ডাকছিল, কিন্তু আমি হৃদির সাথে গল্পে এতটাই মগ্ন ছিলাম যে কানেই তুলিনি। নীলিমা দ্রুত ঘর থেকে বের হয়ে ওই ঘরে গেল। একটু পরেই ওর কান্নার আওয়াজ পেলাম। আমি আর হৃদি গিয়ে দেখি বাবা বিছানায় পড়ে আছে। তিনি আর বেঁচে নেই। সারা পৃথিবীতে, সারা বাড়িতে কান্নার রোল পড়ে গেল। খবর পেয়ে নীলিমার বাবাও ছুটে এলেন। বাবার দাফন কাজ শেষে আমি আর মা নীলিমার বাবাকে বললাম তাকে নিয়ে যেতে, সারা জীবনের জন্য। আমি তার বাবার দিকে তাকিয়ে সরাসরি বললাম, আমি আমার বাবার কথা রাখতেই আপনার মেয়েকে বিয়ে করেছিলাম। এখন বাবা নেই, বাবার কথারও কোনো অস্তিত্ব নেই। আপনার কালী মেয়েকে এক্ষুনি নিয়ে চলে যান। ভদ্রলোক আমার গালে থাপ্পড় দিতে এসেও থেমে গেলেন। দেখলাম নীলিমাই ইশারাতে তাকে নিষেধ করলো। নীলিমা ওর বাবার সাথে বাড়িতে চলে গেল। এর মাঝে বেশ কিছুদিন কেটে গেল। কেন জানি না আজ হঠাৎ নীলিমাকে ফোন করতে ইচ্ছে হলো। এতদিন পর আমি ওকে ফোন করছি। ফোনটা ধরতেই আমি বললাম, হ্যালো নীলিমা। ওপাশ থেকে কোনো উত্তর এলো না। কয়েক মুহূর্ত জমাট বাঁধা নীরবতা। হয়তো আমার কণ্ঠস্বর শুনে চিনতে পারেনি, অথবা এতগুলো দিন পর আমার ফোন পেয়ে বিস্ময়ে বোবা হয়ে গেছে। ওর এই দ্বিধান্বিত নীরবতা আমার মেজাজটা আরো বিগড়ে দিল। আমি সামান্য গলা উঁচু করে বললাম, কি হলো, কানে কথা যায় না? হ্যালো। এবার একটা মৃদু কাপা স্বর ভেসে এলো, শুনতে পাচ্ছি। স্বরটা নিষ্প্রাণ হলেও তার গভীরে কোথায় যেন একটা আনন্দের রেশ আমি ঠিকই টের পেলাম। আমার ফোন পেয়ে ও খুশি হয়েছে ভাবতেই তাচ্ছিল, আর ঠোঁটের কোণ বেয়ে গেল। কি অদ্ভুত মেয়ে! এত অবহেলা আর অপমানের পরেও কেবল আমার একটা ফোনের অপেক্ষায় ছিল। ওর এই বোকামি দেখে মনে মনে হাসলাম। আমার পাশেই বসেছিল হৃদি। আমার ইশারায় ও প্রশ্ন করলো, কে? আমি ঠোঁট নাড়িয়ে জবাব দিলাম, নীলিমা। হৃদির মুখেও ফুটে উঠল তাচ্ছিল্যের হাসি। আমার হাতটা আরো শক্ত করে ধরে কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, তাড়াতাড়ি শেষ করো, আপদটাকে চিরদিনের মতো করে বিদায় করার ব্যবস্থা করো। আমি হৃদির কথায় নিঃশব্দে সায় দিয়ে ফোনের কথায় ফিরলাম। কোনো রকমে ভূমিকা না করে সরাসরি আসল কথায় চলে এলাম। একটা জরুরি কথা বলার জন্য ফোন করেছি। আমার গলাটা ছিল আবেগহীন। আগামী শুক্রবার আমার আর হৃদির বিয়ে। সব আয়োজন প্রায় শেষ। ওপাশটা আবারও পাথরের মতো চুপ। আমি নিশ্চিত আমার প্রত্যেকটা শব্দ ধারালো ছুরির মতো ওর বুকে বিঁধছে। এই কিছুক্ষণ আগেও ওর মনে যেটুকু আনন্দের বুদবুদ উঠেছিল তা এক মুহূর্তেই মিলিয়ে গেল। ভালোই হলো। মিথ্যা আশা নিয়ে বেঁচে থাকার চেয়ে কঠিন সত্যটা জানা অনেক শ্রেয়।
আমি ওর কোনো প্রতিক্রিয়ার অপেক্ষা না করেই বলে চললাম, কালই আমি ডিভোর্স পেপার পাঠিয়ে দিব। উকিলের সাথে সব কথা চূড়ান্ত। আশা করি সই করে দিতে দেরি করবে না। আমার নতুন জীবন শুরু করার আগে পুরানো সব জঞ্জাল আমি পরিষ্কার করে ফেলতে চাই। কথাটা শেষ হতেই ওপাশ থেকে একটা চাপা কান্নার মতো শব্দ ভেসে এলো। নাকি আমার শোনার ভুল? হয়তো একটা গভীর নিঃশ্বাস ছিল। ও মরিয়া হয়ে কিছু একটা বলতে চাইছিল। আমি এতটুকু বলতেই ওর গলাটা ভেঙে এলো। কিন্তু ওর কথা শোনার কোনো আগ্রহ বা সময় আমার ছিল না। ওর বাক্যটা শেষ করতে না করতেই বললাম, আমার আর কিছুই শোনার নেই নীলিমা। যা বলার ছিল আমি বলে দিয়েছি। বাবার একটা অবাস্তব জেদের জন্য আমার জীবনটা নষ্ট হতে বসেছিল। এখন আমি মুক্তি চাই। তুমিও মুক্ত। ভালো থেকো। ফোনটা কেটে দিলাম। হৃদি খুশিতে আমাকে জড়িয়ে ধরে বলল, যাক, ফাইনালি আপদটা পাকাপাকিভাবে বিদায় হচ্ছে। আমার যে কি ভালো লাগছে শুভ্র। আমি হৃদির দিকে তাকিয়ে হাসলাম। বুকের ওপর থেকে যেন বিশাল একটা পাথর নেমে গেল। বাবার মৃত্যুর পর থেকে যে অপরাধ বোধটা আমাকে তাড়া করে বেড়াচ্ছিল, সেটাও আজ উধাও। আমার জীবনটা আমার, সেটাকে নিজের মতো করে সাজানোর পূর্ণ অধিকার আমার আছে। নীলিমার কথা আমার মন থেকে মুছেই গিয়েছিল। কিন্তু বিকালে যখন আকাশ মেঘ কালো করে যখন বৃষ্টি নামলো, তখন অবাধ্য মনটাই ওর মুখটা ভেসে উঠল। এই মেয়েটার সাথে বৃষ্টির এক অদ্ভুত যোগাযোগ। ওকে প্রথম যেদিন দেখতে গিয়েছিলাম, সেই দিনেও এমনই অঝোরে বৃষ্টি হয়েছিল। ফোনটা রাখার আগে ওর সেই অসমাপ্ত কথাটা কানে বাজছিল। আমি কি বলতে চেয়েছিল ও? হয়তো অনুনয় করত যেন আমি এমনটা না করি, কিংবা হয়তো বলতো সে এটা মানতে পারছে না। কিন্তু তাতে কি হতো? ওর মতো একটা সাধারণ মেয়ের জন্য হৃদির মতো কাউকে আমি হারাতে পারি না। নীলিমা হয়তো ভাবতেও পারেনি আমার ফোনটা ওর জীবনের সবচেয়ে বড় দুঃসংবাদ বয়ে আনবে। ও হয়তো ভেবেছিল এতদিন পর আমার ভুল ভেঙেছে, আমি ওকে ফিরিয়ে নিতেই ফোনটা করেছি। বোকা মেয়ে। ওইদিকে ফোনটা কেটে যাওয়ার পর নীলিমার হাত থেকে মোবাইলটা খসে পড়ল। শুভ্রর শেষ কথাগুলো ওর কানে তখনও প্রতিধ্বনিত হচ্ছিল। পুরানো সব জঞ্জাল আমি পরিষ্কার করে ফেলতে চাই। নীলিমার অসমাপ্ত কথাটা ছিল, আমি আপনার সন্তানের মা হতে চলেছি। যে খবরটা ওর জীবনের সব শূন্যতা এক মুহূর্তে ভরিয়ে দিয়েছিল। যে খবরটা পাওয়ার পর ও প্রথমবার নিজের গায়ের কালো রং, নিজের ভাগ্যকে ভুলে গিয়েছিল, এক চিলতে সুখের স্বপ্ন দেখেছিল। সেই খবরটাই ও শুভ্রকে দিতে গিয়েও পারল না। ওর সমস্ত আনন্দ, সব স্বপ্ন শুভ্রের একটা ফোনেই ধুলোয় মিশে গেল। নীলিমা এখন কি করবে? ওর গর্ভে শুভ্রের সন্তান, অথচ শুভ্র ওকে ডিভোর্স পেপার পাঠাচ্ছে। এই সত্যিটা ও কাকে বলবে? সমাজকে কি জবাব দেবে? ওর জীবনটা এখন কোন চোরাবালিতে তলিয়ে যাচ্ছে। ওর মনে হলো কালো মেয়েদের বোধহয় স্বপ্ন দেখতে নেই। তাদের জীবনে সুখ উকি দিলেও তা স্থায়ী হয় না। ঝড়ের আগে প্রকৃতি যেমন শান্ত হয়ে যায়, নীলিমার জীবনেও এই কয়েকদিনের ভালো লাগাটা ছিল তেমনই একটা পূর্বাভাস। ওর সামান্য সুখটুকু হয়তো ভাগ্যের সহ্য হলো না। বাইরে বৃষ্টির বেগ বাড়ছে, একটানা ঝরছে তো ধরছে, থামার কোনো লক্ষণ নেই। নীলিমার মনে হলো এই বৃষ্টি আসলে প্রকৃতির কান্না। মানুষ ওকে না বুঝলেও প্রকৃতি হয়তো ওর কষ্টটা ঠিকই বোঝে। ওর ভেতরের যন্ত্রণা, ওর ভেঙে যাওয়া স্বপ্নের আর্তনাদ যেন মেঘ হয়ে ঝরে পড়ছে। আজ আকাশ কাঁদছে নীলিমার হয়ে, কারণ তার নীরব কান্নার শব্দ শোনার মতো পৃথিবীতে আর কেউ নেই। অবশেষে আজ আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। আমি আমার ভালোবাসার মানুষ হৃদিকে বউ হিসাবে পাচ্ছি। আর কি লাগে? সারা বাড়ি লাল সবুজ বাতিতে ঝলমল করছে। কোনায় কোনায় রজনীগন্ধা আর গোলাপের সুবাস। মৃদু লয়ে সানাইয়ের সুর বাতাসে এক অদ্ভুত আবেশ তৈরি করেছে। অতিথিদের কোলাহল, বন্ধুদের হাসি ঠাট্টা, সব মিলিয়ে এক জমকালো আয়োজন। আমার মাও আজ ভীষণ খুশি। তার একমাত্র ছেলের বিয়ে বলে কথা। কিছুক্ষণ পর পরই তিনি আমার কাছে এসে কপালে চুমু খেয়ে যাচ্ছেন। তার চোখের কোণে আনন্দের জল চিকচিক করছে। হৃদির বাবা মাও আমাদের এই সম্পর্কটা নিয়ে প্রথম থেকেই খুব ইতিবাচক ছিলেন।
সব মিলিয়ে পরিবেশটা একেবারেই নিখুঁত। আমার পরনের সোনালি কাজ করা শেরওয়ানি, পাশে কোণের সাজে বসে থাকা রিদিকে দেখে বারবার মুগ্ধ হয়ে যাচ্ছি। লাল লেহেঙ্গা, সর্বাঙ্গে সোনার গহনা আর মুখের ওই মিষ্টি হাসিতে ওকে কোনো পরীর চেয়ে কম লাগছে না। ও আমার দিকে তাকিয়ে হাসতেই আমি ওর হাতটা শক্ত করে ধরলাম, ফিসফিস করে বললাম, অবশেষে। হৃদিও আমার হাতে আলতো করে চাপ দিয়ে বলল, অবশেষে সব বাধা দূর হলো। ওর কথায় আমার মনে পড়ে গেল নীলিমার কথা। বাধা, হ্যাঁ, নীলিমা আমার জীবনের একটা বিশাল বাধা ছিল। বাবার একরোখা জেদের শিকার হয়ে ওকে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম, কিন্তু মন থেকে ওকে কোনো দিনও স্ত্রী হিসাবে মেনে নিতে পারিনি। ওর ওই সাধারণ চেহারা, গায়ের কালো রং, সবকিছু আমার আধুনিক মানসিকতার সঙ্গে বেমানান ছিল। ডিভোর্স পেপারে সই করে দিয়েছে শুনে বুকের ওপর থেকে শেষ ভারটাও নেমে গিয়েছিল। যাক, পুরানো জঞ্জাল সাফ হয়েছে। আমার জীবন এখন আমার। এই সুন্দর জীবনের কোথাও নীলিমার মতো মেয়ের ছায়াও পড়ার কোনো সুযোগ নেই। মায়ের হাসি মাখা মুখটা দেখে আমার মনটাও ভরেও গেল। তিনি আমার আর হৃদির পাশে বসে আছেন, আগত অতিথিদের সঙ্গে হাসি মুখে কথা বলছেন। বাবার মৃত্যুর পর মা খুব একা হয়ে পড়েছিলেন। আজ তার মুখে এই অনাবিল আনন্দ দেখে মনে হলো আমি সঠিক সিদ্ধান্তই নিয়েছি। নীলিমাকে আঁকড়ে ধরে থাকলে হয়তো মাকেও আমি এই খুশিটা দিতে পারতাম না। অপরাধ বোধের যে সামান্য কাঁটাটুকুও মনের কোণে বিঁধেছিল, তা আজ পুরোপুরি উপড়ে গেল। ওইদিকে শুভ্রের পৃথিবী যখন আলো আর উৎসবে ঝলমল করছে, নীলিমার পৃথিবী তখন ডুবন্ত এক জাহাজের মতো স্থির নিস্তব্ধ। ঘরের কোণে সে বসে আছে, জানালার বাহিরে অবিরাম বর্ষণ ছাড়া আর কোনো শব্দ নেই। আজ শুভ্রের বিয়ে। যে মানুষটার নাম একদিন তার জীবনের সঙ্গে জড়িয়েছিল, আজ সেই নামটা চিরকালের মতো অন্যের হয়ে যাচ্ছে। তার বুকের ভেতরটা দাউ দাউ করে জ্বলছে। ইচ্ছে করলেও সে পারত শুভ্রের বাড়িতে গিয়ে একটা হট্টগোল করতে, পারত সবার সামনে নিজের অনাগত সন্তানের কথা ঘোষণা করে শুভ্রের সাজানো উৎসবটা এক মুহূর্তেই তছনছ করে দিতে। কিন্তু না, এতটাও নির্লজ্জ সে নয়। সে তাকে জঞ্জাল বলে জীবন থেকে ছুঁড়ে ফেলেছে। তার দরজায় অধিকারীর ভিক্ষে চাইতে যাওয়ার মতো আত্মসম্মানহীন সে হতে পারবে না। দেওয়াল ঘড়ির কাঁটাটা যেন শয়তানের মতো করে টিক টিক করে চলেছে। ঠিক ঠিক শব্দ জানান দিচ্ছে শুভ্রের নিকার লগ্ন এগিয়ে আসছে। নীলিমার চোখ বন্ধ করতেই দেখতে পেল সেই দৃশ্য। সাজানো মঞ্চে কাজী সাহেবের সামনে বসে আছে শুভ্র, পাশে ঘোমটা টেনে হৃদি। শুভ্রের ঠোঁট থেকে একে একে 3 বার বেরিয়ে আসছে সেই অমোঘ শব্দ, কবুল কবুল কবুল। যে শব্দটা শোনার পর হৃদি আইনত আর শরীয়ত অনুযায়ী শুভ্রের স্ত্রী হয়ে যাবে। যে শব্দটা নীলিমার জীবন থেকে শুভ্রের শেষ চিহ্নটুকু মুছে দেবে। দৃশ্যটা কল্পনা করতেই নীলিমার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। একটা তীব্র যন্ত্রণা তার শিরা উপশিরা দিয়ে বয়ে গেল। শুভ্রের মুখটা মনে পড়তেই 2 চোখ বেয়ে জলের ধারা নামলো। সেই মুখ, যে মুখে একদিন সে নিজের ছোট্ট পৃথিবীর স্বপ্ন দেখেছিল। সেই মুখ, যে তাকে অবহেলা আর অপমানে জর্জরিত করেছে। কতটা সময় এইভাবে কেটে গেছে নীলিমার খেয়াল নেই। কান্নার দমকে তার শরীরটা কাঁপছিল, কিন্তু হঠাৎই এক অদ্ভুত অনুভূতি তার হুঁশ ফিরল। সে নিজের অজান্তেই হাতটা রাখলো পেটের ওপরে। খুব মৃদু, প্রায় অস্তিত্বহীন একটা হৃদস্পন্দন, নাকি পুরোটাই তার মনের ভুল? কিন্তু এই অনুভূতিটাই যেন এক ঝলক বিদ্যুৎ হয়ে নীলিমার সমস্ত সত্তাকে জাগিয়ে দিল। কার জন্য কাঁদছে সে? যে মানুষটা তাকে চেনে না, বোঝে না, তার জন্য? যে তাকে আবর্জনা ভেবেছে, তার জন্য নিজের জীবনটা নষ্ট করবে? না। কান্না ভেজা চোখেই একটা কঠিন জেদ দানা বাঁধতে শুরু করলো। এই কষ্ট, এই অপমান, এগুলোই তার শক্তি। শুভ্রের দেওয়া সবচেয়ে বড় যন্ত্রণাটাই হয়ে উঠবে তার বেঁচে থাকার সবচেয়ে বড় কারণ। তার ভেতরে যে নতুন প্রাণটা বেড়ে উঠছে, সে তো কোনো পাপ করেনি, তার তো কোনো দোষ নেই।
তাকে কেন সমাজের বঞ্চনা আর পরিবারের পরিচয়ে আর বাবার পরিচয়ের অভাবে কষ্ট পেতে হবে? নীলিমার চোখের জল শুকিয়ে গেল, তার জায়গায় ফুটে উঠল এক পাথুরে কাঠুন্য। যে সিদ্ধান্ত নিয়েই ফেললো, এই সন্তানকে সে একাই বড় করবে। শুভ্রের কোনো পরিচয় বা কোনো কিছুর প্রয়োজন নেই, করুণার প্রয়োজন নেই তার। এই সন্তানের পৃথিবীতে হবে সে নিজে, আর তার বাবা মা দুটোই হবে নীলিমা। লোকে হয়তো আড়ালে অনেক কিছুই বলবে, সমাজ হয়তো আঙ্গুল তুলবে, কিন্তু তাতে কি? যে লড়াইটা তার একার, সেটা সে একাই লড়বে। শুভ্র তার নতুন জীবন শুরু করেছে, নীলিমাও করবে। শুভ্রের জীবন আলো আর প্রাচুর্যে ভরা, নীলিমার জীবন হয়তো সংগ্রামে ভরা থাকবে, কিন্তু তার জীবনে থাকবে এমন একটা সম্পদ যা শুভ্র কোনোদিনও পাবে না, তার সন্তানের নিঃস্বার্থ ভালোবাসা। বাইরের বৃষ্টিটা ততক্ষণে ধরে এসেছে, মেঘের আড়াল থেকে এক ফালি চাঁদ উঁকি দিচ্ছে। সে ম্লান আলোয় নীলিমার মুখটা অন্যরকম দেখাচ্ছিল। সেখানে হারের গ্লানি নেই, আছে এক অদম্য জেদ। এক পরাজিত নারী নয়, এক ভবিষ্যৎ মায়ের প্রতিজ্ঞা। সে শুভ্রকে ভুলবে না, তার দেওয়া অপমানও ভুলবে না। এই স্মৃতিগুলোই তাকে শক্তি যোগাবে। আজ থেকে নীলিমার নতুন জীবনের শুরু হলো, একা, কিন্তু একা নয়, তার সন্তানের জন্য একাই 100। উৎসবের কোলাহল থেমে গেছে, বাড়িটা এখন আশ্চর্য রকম শান্ত। সারাদিনের ক্লান্তি আর উত্তেজনার পর আমি আর রিদি এসে দাঁড়ালাম আমাদের বাসর ঘরে। ঘরটা ফুল দিয়ে স্বপ্নের মতো করে সাজানো, রজনীগন্ধার তীব্র সুবাস আর মোমবাতির স্নিগ্ধ আলোয় এক মায়াবী পরিবেশ তৈরি হয়েছে। আমি দরজার ছিটকিনিটা তুলে দিয়ে হৃদির দিকে তাকালাম। আমার বুকের ভেতরটা ধুকপুক করছে। জীবনের শ্রেষ্ঠ মুহূর্তটা অবশেষে চলে এসেছে। ঘোমটার আড়ালে হৃদির মুখটা আবছা দেখা যাচ্ছে। আমি ওর সামনে গিয়ে বসলাম, আলতো করে ওর হাতটা ধরতে চাইলাম। মৃদু স্বরে বললাম, হৃদি, আমার বিশ্বাসই হচ্ছে না তুমি আজ আমার থেকে পুরোপুরি আমার। কিন্তু আমার কথা শেষ হওয়ার আগেই হৃদি হাতটা সরিয়ে নিল। আমি অবাক হয়ে ওর দিকে তাকাতেই ওর মুখটা থেকে ঘোমটাটা এক ঝটকায় সরিয়ে ফেললো। মোমের আলোয় ওর মুখটা কঠিন দেখাচ্ছে। যে মুখে সারাদিন ধরে মিষ্টি হাসি লেগেছিল, সেখানে এমন এক অদ্ভুত শীতলতা। ও আমার চোখের দিকে সরাসরি তাকিয়ে বলল, শোন শুভ্র, এত আদিক্ষেতা রাখ। আমি চমকে উঠলাম। হৃদি আমাকে তুই বলছে? ওর গলার স্বরে কোনো কোমলতা নেই, বরং এক ধরনের রুক্ষ অধিকার বোধ। আমি কিছু বলার আগেই ও আবারও বলল, বাসর টাসর পরে হবে, আগে আমার কাবিনের পুরো টাকাটা বের কর। 1 টাকা কম হলেও চলবে না। আমার মাথার উপরে যেন আকাশ ভেঙে পড়লো। আমি হতভম্ব হয়ে বললাম, মানে? হৃদি, তুমি মজা করছো? কাবিনের টাকা তো আমি দেবই, কিন্তু এখন। হৃদি তাচ্ছিল্যের হাসি হাসলো, যে হাসিটা দেখে আজ সকালেও আমার মন গলে যাচ্ছিল। সেই হাসিটাই এখন ছুরির ফলার মতো ধারালো লাগছে। মজা? আমি তোর সাথে মজা করতে আসিনি, বুঝলি? কাবিনের টাকাটা আমার হক, ওই টাকাটা হাতে না পেলে তোর ছায়াও আমি মারাবো না। ওর কথাগুলো আমার কানে বিষের মতো বিঁধছিল। এই কি আমার সেই হৃদি, যাকে আমি পরীর মতো নিষ্পাপ ভেবেছিলাম, যার মিষ্টি হাসির জন্য আমি নীলিমার মতো একটা জীবনকে জঞ্জাল ভেবে ছুঁড়ে ফেলে দিয়েছি? ফুলের সৌরভটাও যেন হঠাৎ বিষাক্ত মনে হয়ে গেল। এই সুন্দর সাজানো ঘরটা আমার কাছে দম বন্ধ করা এক কারাগার বলে মনে হতে লাগলো। রাতের নিস্তব্ধতাকে সাক্ষী রেখে নীলিমার বালিশটা ভিজছিল নিঃশব্দে। দিনের বেলার পাথুরে প্রতিজ্ঞা রাতের অন্ধকারে মোমের মতো গলে যাচ্ছিল। সে ভেবেছিল শুভ্রকে ঘৃণা করবে, ভুলে যাবে, কিন্তু স্মৃতিরা যে বড্ড বড় বেঈমান। মনে হচ্ছিল কেউ যেন তার কলিজাটা ধারালো ছুরি দিয়ে খুবলে নিয়েছে, আর সেই শূন্য স্থানে কেবলই শুভ্রের মুখটা বারবার ভেসে উঠছে। ভুলে যাবে ভেবেও তার মুখটা সহস্রবার ফিরে আসছিল, এক দুর্বিষহ চক্রের মতো। শুভ্র, এই একটা নামই তার সমস্ত শক্তি চুষে নিচ্ছিল, তাকে ঠেলে দিচ্ছিল এক অতল কান্নার সমুদ্রে। 5টা বছর একটা নদীর স্রোতের মতো সময় বয়ে গেছে।
এই 5 বছরের শুভ্রের জীবন থেকে সব রং মুছে গেছে, আর নীলিমার ধূসর জীবনটা রঙিন হয়ে উঠেছে নতুন করে। হৃদি নামের ওই সেই মোহময়ী ভ্রমটা একটু একটু করে চুষে নিয়েছিল শুভ্রের সবটুকু সঞ্চয়। বাসর রাতে কাবিনের টাকাটা দিয়ে যার শুরু হয়েছিল, তার শেষটা হয়েছিল শুভ্রের বাবার দেওয়া শেষ সম্বল, বাড়িটা বিক্রি করার টাকায়। ভালোবাসার নামে, অধিকারের নামে হৃদি একটার পর একটা চাহিদা পেশ করত। শুভ্র অন্ধের মতো সব পূরণ করত, এই ভেবে যে একদিন হয়তো হৃদি বদলাবে, তাকে ভালোবাসবে। কিন্তু যেদিন শুভ্রের ব্যাংক অ্যাকাউন্ট শূন্য হয়ে গেল, সেই দিনই হৃদিও উধাও হয়ে গেল তার জীবন থেকে, কোনো এক নতুন শিকারের খোঁজে। শুভ্র পথে এসে দাঁড়ালো। যে নীলিমাকে সে জঞ্জাল ভেবে ছুঁড়ে ফেলেছিল, আজ সে নিজেই সমাজের চোখে এক আবর্জনায় পরিণত হয়েছে। কর্মফল একেই বলে হয়তো। অন্যদিকে নীলিমা সেই রাতে কান্নার সমুদ্র পাড়ি দিয়ে ভোরের আলোর এক নতুন মানুষ হয়ে উঠেছিল। তার মা নেই, তাই আঁকড়ে ধরার মতো বাবা ছাড়া আর কেউ ছিল না। বাবার সাহায্যে সে শুরু করেছিল একটা ছোট্ট ব্যবসা, পুতুলের খেয়া, তার নিজের হাতে গড়া একটা স্বপ্নের প্রতিষ্ঠান। সে বাচ্চাদের জন্য নরম কাপড়ের পুতুল বানাতো, আর হাতের ছোঁয়ায় যেন প্রাণ ফিরে পেত এক একটা পুতুল। অল্প দিনেই তার ব্যবসার সুনাম ছড়িয়ে পড়ল, কিন্তু তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি ছিল তার ছেলে নীল। শুভ্র চলে যাওয়ার চিহ্ন হিসাবে যে তার গর্ভে এসেছিল, সেই ছেলেই আজ তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। আজ নীলের 5 বছরের জন্মদিন। নীলিমার ছোট্ট সিমসাম বাড়িটা আজ বেলুন আর রঙিন কাগজে সেজেছে। বিশাল কোনো আয়োজন নেই, কিন্তু ভালোবাসার কমতিও নেই। নীলিমার বাবা আর অল্প কজন কাছের মানুষ এসেছে। নীল তার নানার কিনে দেওয়া নতুন খেলনা গাড়িটা নিয়ে সারা ঘর দৌড়ে বেড়াচ্ছে। তার খিলখিল হাসিতে ঘরটা মুখরিত। নীলিমা ছেলের দিকে তাকিয়ে হাসছে। তার মুখে এখন আর অতীতের কোনো ছাপ নেই, আছে কেবল এক নির্মল প্রশান্তি। কেক কাটার প্রস্তুতি চলছে, এমন সময় সদর দরজায় কড়া নাড়ার শব্দ হলো। নীলিমা ভাবল হয়তো কোনো অতিথি এসেছে। সে নিজে এগিয়েই গেল দরজা খুলতে। দরজা খুলতেই একজন শীর্ণকায় জীর্ণ পোশাকের মানুষ হাত পাতল। লম্বা অবিন্যস্ত চুল, দাড়ি, রোদে পোড়া তামাটে টক, চোখের নিচে গভীর কালি। লোকটির মাথা নিচু করে ভাঙা গলায় বলল, কিছু খাবার হবে? সকাল থেকে কিচ্ছু পেটে পড়েনি। তার কণ্ঠস্বরে কোনো আবেদন ছিল না, ছিল কেবল একরাশ ক্লান্তি আর অসহায়তা। লোকটির করুণ অবস্থা দেখে নীলিমার মায়া হলো। সে বলল, আপনি দাঁড়ান, আমি খাবার আনছি। নীলিমা ভেতরে গিয়ে প্লেটে করে কেক আর কিছু নাস্তা নিয়ে ফিরে এলো। খাবারটা লোকটির হাতে দিতে গিয়ে তার চোখ পড়ল লোকটির হাতের দিকে। একটা আঙ্গুলে সেই রূপোর আংটিটা এখনো লেগে আছে, যেটা নীলিমা নিজেই তাকে জন্মদিনে দিয়েছিল। নীলিমার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। সে ভালো করে লোকটির মুখের দিকে তাকালো। শত পরিবর্তনের মাঝেও সেই চোখ দুটো সে চিনতে পারল, যে চোখের দিকে তাকিয়ে সে একদিন জীবন পার করার স্বপ্ন দেখত। নীলিমার হাত থেকে প্লেটটা পড়ে যাচ্ছিল। তার মুখ দিয়ে অস্পষ্ট বেরিয়ে এলো, শুভ্র। নামটা শুনে লোকটি চমকে উঠল। পাথরের মূর্তির মতো কয়েক মুহূর্ত দাঁড়িয়ে রইল, তারপর তাকে সামলে নিয়ে দ্রুত মাথা নাড়ালো। সে নীলিমার চোখের দিকে তাকানোর সাহস পেল না। শুভ্র ভাঙা গলায় বলল, আপনি ভুল করছেন, আমি সে নই। শুভ্রর কানে তখন ভেসে আসছিল ভেতর থেকে আসা এক শিশুর হাসির শব্দ, মা তাড়াতাড়ি এসো, আমি কেক কাটবো। শুভ্র বুঝতে পারলো এটা তার সন্তানের গলা। আজ তার ছেলের জন্মদিন। ঠিক 5 বছর আগে আজকের এই দিনে সে নীলিমাকে ছেড়ে গিয়েছিল। বুকটা দুমড়ে মুচড়ে গেল তার। যে সুখের রাজ্যের রাজা সে হতে পারত, আজ সেই রাজ্যের দরজায় সে একজন ভিখারি। তার নোংরা অভিশপ্ত ছায়া দিয়ে সে এই পবিত্র আনন্দকে নষ্ট করতে চাইল না। সে আর এক মুহূর্তও দাঁড়ালো না। নীলিমার হাত থেকে খাবারের প্লেটটা প্রায় ছিনিয়ে নিয়ে দ্রুত পায়ে উল্টো দিকে হাঁটা দিল। নীলিমা হতভম্ব হয়ে গেল। সে স্পষ্ট বুঝতে পারছিল এটা শুভ্র।
তার পালিয়ে যাওয়া, তার অস্বীকার করা সবকিছুই প্রমাণ দিচ্ছিল। নীলিমার চোখে জল এসে গেল, কিন্তু এই জল কান্নার নয়, করুণার। যে মানুষটাকে সে একদিন মন থেকে মুছে ফেলার প্রতিজ্ঞা করেছিল, তার এই পরিণতি দেখে তার ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। ভেতর থেকে নীল আবারও চিৎকার করে উঠল, মা! ছেলের ডাকে নীলিমার ঘোর কাটল। সে চোখের জল মুছে ফেলল। শুভ্র একটা অতীত, একটা দুঃস্বপ্ন, আর নীল তার ঝলমলে বর্তমান আর সুন্দর ভবিষ্যৎ। সে আর পেছনে ফিরে তাকালো না, দরজাটা বন্ধ করে দিয়ে ছেলের কাছে ফিরে গেল। রাস্তার বাঁকে মিলিয়ে যাওয়া আগে শুভ্র শেষবারের মতো তার ফেলে আসা নীলিমার বাড়িটার দিকে তাকালো। বাড়ির ভেতর থেকে ভেসে আসা জন্মদিনের গান আর হাসির শব্দ তার কানে ছুরির ফলার মতো বিঁধছিল। সে বুঝতে পারছিল নীলিমার সুখের দিনে ভাগ বসানোর কোনো অধিকার তার নেই। সে নিজেই তো এই সুখকে গলা টিপে হত্যা করতে চেয়েছিল। এক বুক হাহাকার নিয়ে শুভ্র অন্ধকারের মাঝে মিলিয়ে গেল, ঠিক যেমন 5 বছর আগে নীলিমার জীবন থেকে সব হারিয়ে গিয়েছিল। শুধু পার্থক্য একটাই, সেদিন সে ছিল রাজা আর আজ সে ভিখারি।